হলো রানী রাসমণির স্বপ্ন। সেই দ্বিতীয় স্বপ্নের খোঁজে আদ্যা মন্দির। প্রথম যে স্বপ্নটির কথা বলবো সেটি হলো রানী রাসমণির স্বপ্ন। কাশী যাবার পথে তার স্বপ্নাদেশ হলো মা ভবতারিণী তাকে দেখা দিয়ে বললেন এখানে মন্দির প্রতিষ্ঠা। এরপরই মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিতর্ক এবং অবশেষে ঠাকুরের আগমন ঘোষিত হলো। ঠাকুর এখানে পুরোহিত হিসাবে কর্মজীবন শুরু করলেন এবং তারপর ইতিহাস। কলকাতা থেকে 2.5 ক্রোশ দূরে মন্দির স্থাপন করলেন রানী রাসমণি। বাংলার 1262 সন 18ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার স্নানযাত্রার দিন, ইংরেজির 31শে মে 1855 খ্রিস্টাব্দে। ঠাকুরের বয়স তখন 21 বছর হবে। চলুন আজকে সেই মহান ভূমির দর্শন করি এবং নিজেদেরকে তৃপ্ত করি। এই স্বপ্নের খোঁজে কিভাবে পৌঁছলাম তা আপনাদের জানালাম। এটা দক্ষিণেশ্বর মেট্রো। এখান থেকে এই স্কাই ওয়াক ধরে আপনারা পৌঁছে যাবেন মূল দক্ষিণেশ্বর মন্দিরে। এই পথে যাবার সময় আপনারা অনেক দোকান পাবেন যেখান থেকে আপনাদের পূজার সামগ্রী কিনে নিতে পারেন। এছাড়াও আপনারা আর কোন কোন পথে এখানে পৌঁছতে পারেন তা একটু জানাই। এটি দক্ষিণেশ্বর ফেরিঘাট। বালি ব্রিজ থেকে এই পথে বাঁদিকে গেলে দক্ষিণেশ্বর ফেরিঘাটের টিকিট কাউন্টার এবং ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার পথ। এই পথেই এই মন্দিরটি পড়বে। চলুন দেখে নিই। সিংহদ্বার দিয়ে প্রবেশ করে এই বাঁদিকে গাড়ি পার্কিং এর জায়গা। বিশাল জায়গা জুড়ে এটি অবস্থিত। পূর্বে জমিটির আকৃতি ছিল কচ্ছপের পিঠের মতো। জমির একাংশ ছিল একজন ইউরোপীয় খ্রিস্টান জেমস হেস্টিং এর মালিকানাধীন এবং অন্য অংশটি ছিল মুসলিম কবরস্থান। 1847 সালে 6ই সেপ্টেম্বর রানী রাসমণি 42,500 টাকার বিনিময়ে প্রায় 55 বিঘা জমি ক্রয় করেন। এরপর এই যে নবরত্ন মন্দিরটি নির্মাণ করেন, এর সাথে 12টি শিব মন্দির, রাধাকান্ত বিষ্ণুর মন্দির এবং একটি নাট মন্দির নির্মাণ করেন। ভিতরে এগিয়ে গেলে এই যে সামনের জায়গাটি, এখানে মোবাইল ফোন, ক্যামেরা, জুতো এবং ব্যাগ জমা রাখতে পারবেন। মূল মন্দিরে প্রবেশ করতে গেলে এইগুলি আপনাকে এখানে রেখে যেতেই হবে। মূল মন্দিরে প্রবেশ করবার আগে চলুন মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আসি। ভাবলে অবাক হতে হয়, এই ঘাটে রানী রাসমণির নৌকা ভিড়েছে, অথবা ভগবান শ্রীরামকৃষ্ণ স্নান সেরে এক পা করে নিজের শয়নকক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। কথামৃতে উল্লেখিত ঠাকুর ও মায়ের স্মৃতি বিজড়িত এই ঘরটি নহবতখানা। মাই এখানে থাকতেন। এখানে এলে এক অপূর্ব প্রশান্তি লাভ করবেন। স্বামী বিবেকানন্দের এই মূর্তিটি একটি কঠিন মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। 1897 সালে আমেরিকা ও ইউরোপে ধর্মপ্রচার করে প্রচুর জনপ্রিয়তা নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে এলে তৎকালীন মন্দির কর্তৃপক্ষ ও রক্ষণশীল সমাজ সমুদ্র যাত্রার অভিযোগে তাকে মন্দিরে প্রবেশ করতে নিষেধ করেন। এই যে দোকানগুলিতে পূজার ডালা ও পূজার সামগ্রী পাবেন,
দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটিতে ঠাকুরের পঞ্চবটী বন, এখানেই ঠাকুর সাধনা করেছিলেন। বাজারটি আছে, এখানে বিভিন্ন রকমের পূজার সামগ্রী ও খেলনার পসরা বসেছে। যেতে যেতে এটি বলাই যায় রানী রাসমণির স্বপ্নের সুফল আজও কত মানুষের বেঁচে থাকার ভরসা। এই জায়গা থেকে আদ্যাপীঠের টোটো পেয়ে যাবেন। অটো করে যাচ্ছি আর ভাবছি একটা স্বপ্ন কি না পরিবর্তন করতে পারে। আমি এখন চলে এসেছি সেই দ্বিতীয় স্বপ্নের খোঁজে, আদ্যা মন্দিরে। এই মন্দিরের সমস্ত কিছু তথ্য আপনাদের তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। এই মন্দিরে প্রবেশের মুখেই অনেক দোকান, পূজা দেবার সামগ্রী পেয়ে যাবেন। এই নাট মন্দিরের পাশ দিয়ে দুটি পথ এবং দুদিকেই সারি সারি মন্দির, শিব, পার্বতী, তারামা, সত্যনারায়ণ। দক্ষিণেশ্বর রেলে সকালে বেরিয়ে পূজা দিয়ে এখানে সহজেই চলে আসতে পারেন। কেবলমাত্র আদ্যা মন্দির নয়, আদ্যা মন্দিরের সাথে অসংখ্য মন্দির এখানে প্রতিষ্ঠিত। যেহেতু মূল মন্দির সকাল 10:30 খোলে, তাই দেখে নি ডান দিকের মন্দিরগুলি। আদ্যা মন্দির বলে পরিচিত হলেও এখানে অসংখ্য দেবদেবীর মূর্তি আছে এবং সেগুলি সযত্নে পূজা করা হয়। এখানকার পরিবেশ আপনাদের খুবই ভালো লাগবে। এটি নাট মন্দির। এখান থেকেই মন্দির খুললে মা আদ্যাকে দেখতে পাবেন। অনেক ভক্ত প্রসাদ পাওয়ার পর এখানে বিশ্রাম গ্রহণ করেন। মূল মন্দির খোলার প্রস্তুতি নিচ্ছে। এই সময় দ্বিতীয় স্বপ্নটি জেনে নিই। একজন যুবক আয়ুর্বেদ চিকিৎসক হতে 1322 সালের 1 বৈশাখ 100 নম্বর আর্ম স্ট্রিটে 1000 টাকা খরচ করে চিকিৎসালয় উদ্বোধন করবে ঠিক করে। কিন্তু দুদিন আগে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বপ্নে তার শিষ্য অন্নদাচরণ ভট্টাচার্যকে স্বপ্ন দেন এবং তাকে নির্দেশ দেন কলকাতার ইডেন গার্ডেনের জলাশয় থেকে আদ্যামাকে তুলে আনতে। চিকিৎসা বাসনার অবসান হয়। এরপর একটা ইতিহাস, যদিও সেই মুহূর্তে গঙ্গায় বিসর্জিত করতে হয় সেই মূর্তিকে। এবং দিশেহারা যুবক যখন ঋষিকেশে, তখন পুনরায় শ্রীরামকৃষ্ণ দেবের স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত হলো এই আদ্যামা। যেহেতু সামনে থেকে মায়ের ছবি তোলা যায় না, তাই বাম দিকে এই যে মা দেখা যাচ্ছে, মায়ের উপরে আছে রাধা কৃষ্ণের মূর্তি এবং মায়ের পায়ের নিচে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি। মন্দির বন্ধ হলো ঠিক 11টার সময়। চলুন এবার মন্দিরের গেটে যাই। এর আগে যে ডালাটি পুরোহিত মশাইকে দিয়েছিলাম, তার বদলে একটি কুপন দিয়েছিলেন, সেই কুপনটা দেখিয়ে ডালাটি সংগ্রহ করি। এই জায়গায় আপনারা
প্রসাদে কুপন পাবেন। চলুন দেখি। এইখানে প্রসাদী কুপন পাবেন। কুপনের মূল্য 80 টাকা এবং 7 বছর বয়সের নিচে যারা আছে তাদের প্রসাদের মূল্য 40 টাকা। মূল মন্দিরের পাশেই এই সুন্দর শিব মন্দিরটি অবস্থিত। শিব মন্দির থেকে একটু এগিয়ে গেলেই এই সুন্দর ফুলের উদ্যানের মধ্যে পানীয় জলের ব্যবস্থা ও ওয়াশরুম অবস্থিত। আর এই হলুদ বড় নির্মাণটি গেস্ট রুম। এর ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটি যুগল মন্দির ও প্রসাদ ঘরের দিকে চলে গেছে। চলুন দেখে নিই যুগল মন্দিরটি। মা শারদাকে কোনো ভক্ত প্রশ্ন করেছিলেন, আচ্ছা ভগবানের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয় তা কি তিনি নিজে এসে খান? মা তখন বলেছিলেন, বাছা, ঈশ্বর তার দৃষ্টিতে সেই ভোগকে শুদ্ধ করেন। সত্যি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত ভোগ যেন অমৃত। মূল মন্দিরের ঠিক পিছনে এই প্রসাদ গ্রহণের ঘর। এই প্রসাদ ঘরে জুতো পায়ে প্রবেশ নিষেধ, তাই এখানে জুতো জমা দেবেন। 11:45 থেকে প্রসাদ ঘর খুলবে। আমি ফার্স্ট ব্যাচে বসে পড়লাম। ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছে। আপনারা যদি বাড়ির জন্য প্রসাদ সংগ্রহ করতে চান তাহলে সেইখানে উপস্থিত কর্তৃপক্ষকে বলবেন, তারা প্রসাদ দিয়ে দেবে। চলুন এবার বাড়ি ফেরার পালা, কিন্তু তার আগে বাম দিকের মন্দিরগুলি দেখে নিই। এই সমস্ত মন্দিরগুলি 12:15 বন্ধ হয়ে যায়, আবার 3:30 খুলে যায়। আজকে দুই স্বপ্নের খোঁজের যাত্রা এ পর্যন্ত শেষ। আবার কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।